কেমন আছো আমার ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা? এলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলছে সমস্থিতি ক্লাসে 3 নম্বর পার্ট। এর আগে দুটো ক্লাস অলরেডি নেওয়া হয়েছে। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে প্রথমে তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে তোমরা আগে প্রথম দুটি ক্লাস দেখে নিও, তারপরে দেখবে আজকের এই ক্লাসটা। আজকে ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস সমস্থিতি নিয়ে। সেখানে আজকে আলোচনা করব প্র্যাটের সমস্থিতি মতবাদ। এর আগে স্যার জর্জ এইরির সমস্থিতি মতবাদে আলোচনা করা হয়েছে, সেটা তোমরা ভালো করে দেখে নিও। সেটা আলোচনা করার পর আজকে হবে প্র্যাটের সমস্থিতি মতবাদ, যেখানে সমস্থিতি মতবাদের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি তিনি দিয়েছেন। প্র্যাটের যে সমস্থিতি মতবাদ সেটাও তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। সেখানে কি হয়তো 5 নম্বর প্রশ্ন হতে পারে, কি হতে পারে, প্রশ্ন হতে পারে যে প্র্যাটের সমস্থিতি মতবাদ চিত্র সহ ব্যাখ্যা করো। তখন তোমরা কি করবে, এই যে আমি আজকে ক্লাসটা নেব প্র্যাটের সমস্থিতি মতবাদ, সেটা থেকে তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে এবং সেখানে যে যে পয়েন্টগুলো আজকে মেনশন করব সেইগুলো ভালো করে বুঝে নিয়ে এই পয়েন্টগুলো নিয়ে ব্যাখ্যা করলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আজকে ক্লাসের প্রথম ক্লাসটা হচ্ছে যে প্র্যাটের সমস্থিতি মতবাদ। এর আগে এই সমস্থিতি মতবাদ আলোচনা করা হয়েছে। আজকে চলছে 2 নম্বর থিওরি, সেটা হচ্ছে প্র্যাটের সমস্থিতি মতবাদ। প্র্যাট কে ছিলেন? ইনি একজন ছিলেন ব্রিটেনের একজন গণিতবিদ। ইনি তার সমস্থিতি মতবাদটা কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন? সমস্থিতি মতবাদ দিয়েছিলেন তিনি 1859 খ্রিস্টাব্দে। স্যার জর্জ এইরি মতবাদ, সমস্থিতি মতবাদ 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ঠিক তার 4 বছর পর প্র্যাট, জন হেনরি প্র্যাট তার সমস্থিতি মতবাদটি উপস্থাপন করেন। প্র্যাটের সমস্থিতি মতবাদের মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হয়েছে তিনি এখানে বিভিন্ন যে ভূমিরূপ রয়েছে তাদের মধ্যে উচ্চতা পার্থক্যের কারণ তিনি কি ব্যাখ্যা করেছিলেন? তিনি বলেছিলেন যে এই যে ভূমিরূপগুলোর মধ্যে বৈষম্য রয়েছে উচ্চতার মধ্যে, তিনি বলেছিলেন এর মূল কারণ হচ্ছে পদার্থের ঘনত্বের মধ্যে পার্থক্য। তিনি এখানে ঘনত্বটা কি ধরেছেন? প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্বগুলোকে তিনি আলাদাভাবে ধরেছেন। কোথাও সমভূমি, কোথাও মালভূমি, আবার কোথাও পর্বতের ঘনত্ব বিভিন্ন রকম রয়েছে। এই ঘনত্বের পার্থক্যের ভিত্তিতেই প্র্যাট তার সমস্থিতি মতবাদটি উপস্থাপন করেছিলেন। এই পার্থক্যের ভিত্তির উপর করেই তিনি তার মতবাদটি দিয়েছিলেন। সেখানে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভূত্বকীয় খণ্ডগুলি ঘনত্বের পার্থক্য, মানে ঘনত্বের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাই হলো প্র্যাটের সমস্থিতি মতবাদের মূল ভিত্তি। এই মূল ভিত্তিটা তিনি কিসের উপর বেস করেছিলেন? এই মূল ভিত্তিটাও তিনি দিয়েছিলেন। তিনি কিভাবে এই ভিত্তিটা তিনি তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন? আমরা আগে পড়েছি প্রথম ক্লাসে, সেখানে কি দেখেছিলাম? অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি। সেখানে স্যার জর্জ এভারেস্টের তত্ত্বাবধানে কি ভারতে একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে, জিওডেটিক সার্ভেতে তিনি কি করেছিলেন? হিমালয় পর্বতের দুটি স্থান ছিল, একটা ছিল কালিয়ানা, একটা কালিয়ানপুরের মধ্যে তিনি যে সমস্থিতি অসঙ্গতি বা বিচ্যুতিটা তিনি পেয়েছিলেন, সেই বিচ্যুতির উপর ভিত্তি করে কি করেছিলেন প্র্যাট? তিনিও সার্ভে করেছিলেন। সেখানে তিনি গাণিতিক সার্ভে করার পর কি করেছিলেন? দেখেছিলেন যে বিভিন্ন যে ভূমিরূপ রয়েছে তাদের মধ্যে উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে এবং পার্থক্যটা কিসের উপর নির্ভর করছে? সেটা পদার্থের ঘনত্বের উপর। তিনি সার্ভে করে দেখেছিলেন যে হিমালয় পর্বতের যে ঘনত্ব, সেখানে ঘনত্বটা কত? সেখানে ঘনত্ব ছিল 2.67 গ্রাম পার ঘন সেমি। এই পার্থক্যটা তিনি বলেছিলেন যে হিমালয় পর্বতের ঘনত্ব তার আশেপাশে যে মালভূমি রয়েছে তার তুলনায় কম, অর্থাৎ হিমালয় পর্বত এখানে হালকা শিলা দিয়ে গঠিত। ঠিক সেই রকম ভাবে মালভূমির ঘনত্ব সমভূমির তুলনায় কম এবং সমভূমির যে গাঙ্গেয় অঞ্চল রয়েছে সেই গাঙ্গেয় অঞ্চলের যে তোমার শিলার ঘনত্ব সেটা আবার কিসের উপর কম? সমুদ্র তলদেশে যে ঘনত্ব রয়েছে তার তুলনায় কম। অর্থাৎ এখানে তিনি কি বলেছেন যে এই যে ঘনত্বের মধ্যে একটা ভূমিরূপের যে পার্থক্য, উচ্চতার মধ্যে যে পার্থক্য আসছে সেটা কিসের উপর নির্ভর করছে? ঘনত্বের উপর। মানে যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা ততই কম। এখানে ঘনত্বের সাথে কি রয়েছে? উচ্চতার একটা বিপরীত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটিতেই তিনি তার সমস্থিতি মতবাদে উপস্থাপন করেছিলেন। এই সমস্থিতি মতবাদে তিনি কি বলেছিলেন? ভারতে যে তিনি অসঙ্গতি যে পর্যবেক্ষণ করেছিলেন
সেই পর্যবেক্ষণে কি করেছিলেন, তিনি তার সমস্থিতি ধারণাটি উপস্থাপন করেছিলেন। এখানে তিনি একটা কথা উল্লেখ করেছিলেন তার সমস্থিতি তত্ত্বের ভিত্তি হিসেবে। সেই ভিত্তিটা কি হচ্ছে, সেই ভিত্তিটা হচ্ছে প্রতিবিধান তল বা প্রতিবিধান নীতি। এখানে কি বলছি, লেভেল অফ কম্পেনসেশন। লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তলের উপর ভিত্তি করে তিনি তার সমস্থিতি তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল কি, এখানে প্র্যাটের ধারণা অনুযায়ী ভূত্বকীয় যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, সেই ভূত্বকীয় বিভিন্ন উপাদানের ঘনত্বের পার্থক্য উপরে রয়েছে, সেই পার্থক্যের জন্য তাদের উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু যখন অ্যাস্ট্রোনোস্ফিয়ারে, এখানে তোমরা ছবিতে আগে দেখেছো, এই যে অ্যাস্ট্রোনোস্ফিয়ার রয়েছে, ভূত্বকীয় বিভিন্ন উপাদানগুলো অ্যাস্ট্রোনোস্ফিয়ারে কি করছে, একটা সমান যে কাল্পনিক তল রয়েছে, সেই কাল্পনিক তলের উপর এরা সমান চাপ প্রয়োগ করছে। এবং সমান চাপ প্রয়োগ করার ফলে কি হচ্ছে, একটা এদের অনুভূমিক সমান তলে তারা অবস্থান করছে, মানে তাদের উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। এটা যেমন উচ্চতা কম, এর উচ্চতা বেশি। উচ্চতার পার্থক্য কিসের জন্য আসছে, ঘনত্বের জন্য। এখানে ঘনত্ব তোমরা দেখতেই পাচ্ছ 2.6, আবার এখানে ঘনত্ব কত রয়েছে 3.3। অর্থাৎ ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। ঘনত্বের পার্থক্যের জন্য কি হচ্ছে, এদের উচ্চতার মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে। কিন্তু তাদের ঘনত্ব পার্থক্য হলেও প্রতিবিধান তলে এদের ঘনত্ব সমান এবং এরা সমানভাবে চাপ প্রয়োগ করে এবং এদের ওজন সমান। এটা তোমরা জানবে যে প্র্যাট যে থিওরি দিয়েছেন, মানে যার উচ্চতা যত বেশি সে হালকা এবং তাদের ঘনত্ব কম। ঘনত্ব কম বলে তাদের ভরটাও কম। ভর কম, উচ্চতা বেশি, মানে ভরের সাথেও উচ্চতার একটা বিপরীত সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। ঠিক সেই রকম ভাবে এখানে যে প্রতিবিধান তল রয়েছে, তিনি যে কাল্পনিক প্রতিবিধান তলের কথা উল্লেখ করেছেন, সেখানে কি রয়েছে, অনুভূমিক ভাবে এদের গভীরতা কিন্তু সমান। অনুভূমিক ভাবে যে গভীরতা সমান, সেই প্রতিবিধান তলের উপর ভিত্তি করে তিনি তার সমস্থিতি মতবাদটি উপস্থাপন করেছেন। সেটাকে ইংরেজিতে কি বলা হয়েছে, লেভেল অফ কম্পেনসেশন। অর্থাৎ প্রতিবিধান নীতির উপর প্র্যাট 1859 খ্রিস্টাব্দে তার সমস্থিতি মতবাদটি প্রস্তুত করেন। এখানে শর্ত, প্রত্যেকটা থিওরি তার পেছনে যখন কেউ উপস্থাপন করে তার একটা শর্ত থাকে। সেই শর্তের উপর ভিত্তি করে, মানে ভূপ্রকৃতির নেচারটা কেমন হবে, সেই নেচারের উপর সেখানে কিছু একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে একটা থিওরিকে উপস্থাপন করা হয়। এই শর্তগুলো কি কি দেখে নি। প্রথম শর্ত হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ভূত্বক অপেক্ষাকৃত ভারী গুরুমণ্ডলের উপর ভাসমান। মানে এখানে কি ভূত্বককে তিনি কি ধরেছেন, ভূত্বক হচ্ছে ভারী, কিসের উপর, ভূত্বক হচ্ছে ভারী গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থা রয়েছে। সেটাও কি প্র্যাট যেমন বলেছেন, এরিও ঠিক বলেছেন যে তিনি কি বলেছেন, তিনি ভূত্বককে বলেছিলেন যে হালকা, মানে এই যে ভূত্বক রয়েছে সেটা হালকা শিলা দ্বারা গঠিত, মানে এর ঘনত্ব কম। কিন্তু এই যে গুরুমণ্ডলটা রয়েছে, গুরুমণ্ডলের ঘনত্ব ভূত্বকের তুলনায় বেশি, মানে ভূত্বক হালকা শিলা দিয়ে গঠিত এবং গুরুমণ্ডল ভারী শিলা দিয়ে গঠিত। ঠিক সেই রকম ভূত্বক অপেক্ষাকৃত ভারী গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় কে রয়েছে, ভূত্বক রয়েছে। তিনি ভূত্বকের মধ্যেও ঘনত্বের পার্থক্য বলেছেন, যেটা এরই কি বলেছিলেন যে ভূত্বকের বিভিন্ন যে উপাদান রয়েছে তাদের ঘনত্ব সমান। কিন্তু প্র্যাট এখানে কি বলেছিলেন যে এদের ঘনত্বের মধ্যেও পার্থক্য রয়েছে। যেমন পাহাড়ের উচ্চতা মালভূমির তুলনায় বেশি, কিন্তু তার ঘনত্ব কম। ঠিক সেই রকম ভাবে মালভূমির উচ্চতা সমভূমির তুলনায় বেশি, কিন্তু তার ঘনত্ব কম। এইভাবে তিনি কি বলেছিলেন, ঘনত্বের উপর ভিত্তি করে তার যে সমস্থিতি মতবাদ সেটাকে প্রস্তুত করেছিলেন। 2 নম্বর শর্তটা কি, 2 নম্বর শর্ত হচ্ছে যে মহাদেশগুলির বিভিন্ন ঘনত্বযুক্ত শিলা দ্বারা গঠিত। মানে এখানে যেমন মালভূমির ঘনত্ব হচ্ছে 2.7, ঠিক সেই তুলনায় পর্বতের ঘনত্বটা কত, 2.6। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, এই পিকচার আমরা দেখতে পাচ্ছি যে পর্বতের ঘনত্ব কিসের অপেক্ষা কম, মালভূমির অপেক্ষা কম। ঠিক সেই রকম ভাবে মালভূমির ঘনত্ব কার থেকে কম, সেটা হচ্ছে তোমার এই যে অববাহিকা বা সমভূমি, সেই সমভূমির থেকে কম। সমভূমির কত এখানে রয়েছে 2.8 গ্রাম পার ঘন সেমি। এখানে সমভূমি ঘনত্ব যে রয়েছে সেটা হচ্ছে 2.8, কার অপেক্ষা কম, এখানে সমুদ্র পৃষ্ঠে যে ভূমির উপর রয়েছে, এই যে সমুদ্রতলের যে ভূমি রয়েছে 3.0 গ্রাম পার ঘন সেমি,
যেটা কিসের অপেক্ষায় কম, সমভূমি থেকে কি রয়েছে সমুদ্র পৃষ্ঠ তলদেশের ঘনত্ব সমভূমির অপেক্ষা বেশি। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি এই ছবিতে কি রয়েছে, ভূপ্রকৃতির মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে। সেই বৈচিত্র্যটা কিসের জন্য তৈরি হয়েছে? সেই বৈচিত্র্য রয়েছে পদার্থের ঘনত্বের উপর। বিভিন্ন রকম শিলার যে উপাদান দিয়ে গঠিত, সেই শিলার ঘনত্বের উপর ভিত্তি করে এই যে তোমার ভূপ্রকৃতির যে উচ্চতা, যার উচ্চতা যত বেশি তার ঘনত্ব কি রয়েছে, তার ঘনত্ব ততই কম। এখানে কম সবচেয়ে কার? পর্বতের। আর সবচেয়ে বেশি কার? বেশি রয়েছে তোমার সমুদ্র পৃষ্ঠ তলদেশে। এর 2 নম্বর শর্ত কি? মহাদেশগুলি বিভিন্ন ঘনত্বযুক্ত শিলা দ্বারা গঠিত। মানে সমভূমির যে শিলা দ্বারা গঠিত তার ঘনত্ব যেমন পর্বত মালভূমির শিলা দ্বারা গঠিত তার ঘনত্ব নিশ্চয়ই সমভূমির থেকে আলাদা, এবং সেটা হালকা শিলা দ্বারা গঠিত, তাই তাদের উচ্চতা বেশি। তাহলে 2 নম্বর শর্ত হলো তাদের ঘনত্ব রয়েছে বিভিন্ন রকম শিলা দ্বারা গঠিত বলে তাদের ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্তটা হচ্ছে বলছে উচ্চতার সাথে ঘনত্বের একটা সম্পর্ক ব্যস্তানুপাতিক। মানে কি? মানে উচ্চতা যার যত বেশি ঘনত্ব তার ততই কম। উচ্চতা এখানে দেখতেই পাচ্ছ, আমি যদি এটা সমভূমি এটাই যদি আমি ধরে নিই, এটা হচ্ছে তোমার পর্বত, যার ঘনত্ব আমরা কি দেখলাম, সেখানে দেখলাম 2.6 গ্রাম পার ঘন সেমি। আর এটাকে যদি ধরে নিই আমি সমভূমি, এর ঘনত্ব কত? এর ঘনত্ব নিশ্চয়ই পর্বতের থেকে বেশি এবং মালভূমি থেকেও বেশি। এর ঘনত্ব হচ্ছে 2.8। তার মানে এখানটা যদি আমি 0 ধরে নিই, এই যে লেভেল অফ কম্পেনসেশন যেটা আমরা বলছি বা প্রতিবিধান তল, সেই প্রতিবিধান তল থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এর উচ্চতা নিশ্চয়ই কম। এটা সমুদ্র পৃষ্ঠ যদি ধরে নিই, এটা 0, মানে নিশ্চয়ই এর উচ্চতা এর থেকে নিশ্চয়ই কম, তাই না? এখানে দেখতে পাচ্ছি এটা সমুদ্র পৃষ্ঠ, এটা রয়েছে আমাদের গুরুমণ্ডলের উপরিভাগে যে অ্যাস্ট্রোনোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর ভূত্বক যে ভাসমান অবস্থায় রয়েছে তাদের উচ্চতার পার্থক্য নিয়ে, তাদের উচ্চতার পার্থক্য কিসের উপর ভিত্তি করছে? সেটা হচ্ছে ঘনত্বের উপর। এই যে উচ্চতা পার্থক্য, মানে উচ্চতার সাথে ঘনত্বের যে একটি রেসিপ্রোকাল সম্পর্ক রয়েছে, এদের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। মানে রেসিপ্রোকাল রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপটা কিসের উপর ভিত্তি করছে? পদার্থের ঘনত্বের উপর ভিত্তি করে এই সম্পর্কটা তৈরি হচ্ছে। এরপর আসছে আঞ্চলিক ভারসাম্য। প্রাক যে সমস্থিতি মতবাদটি তিনি দিয়েছিলেন, সেখানে তিনি যে ভূপ্রকৃতির বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে তিনি আঞ্চলিক ভারসাম্যের কথা বলেছেন। এখানে স্যার জর্জ এরির মতো সামগ্রিক ভারসাম্যের কথা তিনি উল্লেখ করেননি। তিনি এখানে বলেছেন এটা একটা স্পেসিফিক অঞ্চলের জন্য সেই ভারসাম্যটা বা সমস্থিতিক যে ভারসাম্য সেটা রক্ষা করা যায় বা বজায় রাখে। এখানে তিনি সমগ্র ভারসাম্য বা যে একটা ব্যালেন্স তৈরি রয়েছে সমস্থিতির মধ্যে সেটা তিনি উল্লেখ করেননি, যেটা স্যার জর্জ এরি বলেছিলেন যে সামগ্রিক ভারসাম্যের কথা বলেছিলেন। কিন্তু প্র্যাট এখানে কি করেছেন? প্র্যাট এখানে আঞ্চলিক ভারসাম্যের কথা বলেছেন। এরপর চলে আসি আমরা মূল বক্তব্যে। প্র্যাটের থিওরির মূল বক্তব্যটা হচ্ছে কি? তিনি এখানে পদার্থের বিভিন্ন রকম ঘনত্বের উপর ভিত্তি করে তার সমস্থিতি মতবাদটি দিয়েছেন। সেই সমস্থিতি মতবাদটিতে তিনি কি কি মেন পয়েন্টগুলো উল্লেখ করেছেন, সেই পয়েন্টগুলো হচ্ছে তিনি প্রথমে কি বলেছেন? প্রথমে তিনি বলেছেন যে প্রতিবিধান তলের ধারণা। এই প্রতিবিধান তলটা কি? তোমাদেরকে বললাম প্রতিবিধান তল হলো প্র্যাটের যে ধারণা অনুযায়ী তিনি কি বলেছেন, প্রতিবিধান তল হচ্ছে বিভিন্ন ঘনত্বযুক্ত উপাদান বা শিলা দ্বারা গঠিত ভূত্বকীয় অংশগুলি কি রয়েছে অ্যাস্ট্রোনোস্ফিয়ারে একটা কাল্পনিক তল। মানে এই তলটা কিন্তু বাস্তবে নেই, এই তলটা কাল্পনিক ভাবে তিনি ধরে নিয়েছেন। এই কাল্পনিক তলের পর যে নিমজ্জিত তোমার ভূত্বকীয় অংশগুলো রয়েছে সেগুলো কি রয়েছে অনুভূমিক ভাবে একটা সমান তলে অবস্থান করছে। মানে এদের তল একটা জায়গায় সবাই সমান, সবাই একই তলে অবস্থান করছে। এই কাল্পনিক তলটাকে তিনি কি বলেছেন? এই কাল্পনিক তলটাকে তিনি বলেছেন প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন। সেই প্রতিবিধান তলটি কিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি? সেটা দেখতে পাচ্ছি গুরুমণ্ডলের যে উপরি অংশ রয়েছে অ্যাস্ট্রোনোস্ফিয়ার, সেই অ্যাস্ট্রোনোস্ফিয়ারের মধ্যে এই যে সমান একটা সরলরেখার মতো তল গিয়েছে, এখানে প্রত্যেকটা ভূত্বকীয় অংশগুলি সমান চাপ প্রয়োগ করছে এবং এদের এখানে ঘনত্বটা সমান হয়ে যাচ্ছে। এই যে সমান হয়ে যাচ্ছে একটা তলের মধ্যে সমান একটা রেখা বা সমান যে গভীরতা, এখানে উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পর্বত, মালভূমি, সমভূমি এবং সমুদ্র পৃষ্ঠের যে সমভূমি রয়েছে সেগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য রয়েছে। কোথাও সুউচ্চ পর্বতমালা, কোথাও রয়েছে গভীর সমুদ্র খাত। সেই উচ্চতার মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে কিসের ভিত্তিতে?
বিভিন্ন রকম বৈষম্যমূলক যে পদার্থের ঘনত্ব, সেই ঘনত্বের শিলার উপর নির্ভর করে এদের উচ্চতা পার্থক্য রয়েছে। কিন্তু তাদের এই যে অ্যাস্থেনোস্ফিয়ারে যখন এদের নিমজ্জিত অংশগুলি রয়েছে, সেগুলো কি হচ্ছে, একই তলে অবস্থান করছে। এই একই তলটাকে তিনি কি বলেছেন, প্রতিবিধান তল। তো প্রতিবিধান তলটা কি আছে দেখিয়ে সংজ্ঞা আকারে, মানে ভূত্বকীয় কঠিন অংশের নিচে এমন একটা তল আছে, এই যে তল, এই তলটাকে কি বলছে, অনুভূমিকভাবে বিস্তৃত, মানে হরাইজন্টালি অনুভূমিকভাবে বিস্তৃত। প্রত্যেকটা ভূত্বকীয় যে উপাদান রয়েছে প্রায় এখানে ঘনত্বটা কি হচ্ছে, সমান, প্রায় একই। মানে এখানে কি রয়েছে, শিলাসমূহের ঘনত্ব প্রায় একই। এই একই সম ঘনত্বযুক্ত তলটি হচ্ছে প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল। প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল, তোমরা এইটা ভালো করে জেনে নিও। প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল নিয়ে তোমাদের হয়তো 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে প্রতিবিধান তল কাকে বলে। সেটা তোমরা কি লিখবে, সেখানে তোমরা বলবে যে কঠিন ভূত্বকের নিচে অংশে এমন একটা তল রয়েছে যে তলের নিচে অনুভূমিকভাবে বিস্তৃত সমস্ত ভূত্বকীয় যে অংশগুলো রয়েছে সেগুলো একটা কাল্পনিক তলের উপর অবস্থান করছে। সেখানে তাদের কি রয়েছে, একই গভীরতা, এবং সেখানে তাদের যে চাপ দিচ্ছে সেই চাপটা একই রকম এবং একই প্রকৃতির ঘনত্বযুক্ত তল। সেই তলটাই হচ্ছে প্র্যাটের ধারণা অনুযায়ী প্রতিবিধান তল। এরপর 2 নম্বর মূল পয়েন্টটা কি, মূল পয়েন্ট হচ্ছে যে প্রতিবিধান তল ঘনত্বের সঙ্গে পদার্থের সম্পর্ক। মানে প্রতিবিধান তলের সাথে পদার্থের ঘনত্ব কেমন। এখানে প্রতিবিধান তলের সাথে যেখানে আমরা দেখলাম এই যে প্রতিবিধান তল রয়েছে, সেখানে পদার্থের ঘনত্ব পার্থক্য রয়েছে। প্রতিবিধান তলে কিন্তু তাদের ঘনত্ব সমান। এখানে দেখতেই পাচ্ছি, এটা যদি সমুদ্র ধরে নিই, সমুদ্র পৃষ্ঠ, এখানটায় উচ্চতা তো 0 হলো, কিন্তু যদি 1 কিলোমিটার উঁচুতে যায় তাদের গভীরতা এবং কি রয়েছে, উচ্চতা রয়েছে নিশ্চয় সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি, তাই না। এখানে ঘনত্ব দেখতেই পাচ্ছি এর তুলনায় কি রয়েছে, কম। ঠিক সেই রকম ভাবে যদি আমরা মালভূমি এটাকে ধরে নিই, এর ঘনত্ব কি রয়েছে, সমভূমির তুলনায় বেশি। আমি যদি 3 কিলোমিটারটাকে ধরে নিই এবং 8 কিলোমিটার যদি আমি ধরে নিই মাউন্ট এভারেস্ট, আমরা জানি মাউন্ট এভারেস্ট উচ্চতা কত, 8848 মিটার। প্রায় এই যে 8000 মিটার রয়েছে বা 8 কিমি রয়েছে, সেখানে ঘনত্বটা কত রয়েছে, 2.57 গ্রাম পার ঘন সেমি। কি রয়েছে এখানে, উচ্চতার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে কিসের, ঘনত্বের সাথে। মানে ঘনত্বের সাথে উচ্চতার সম্পর্কটা কি রয়েছে, ব্যস্তানুপাতিক, মানে সম্পর্কটা বিপরীত দাঁড়াচ্ছে। ঠিক সেটাই বলা হয়েছে প্রতিবিধান তলে কিন্তু এদের ঘনত্ব সমান। প্রতিবিধান তলে এরা একইভাবে সমান চাপ প্রয়োগ করছে এবং এখানে প্রত্যেকটা যে উপাদান রয়েছে এই প্রত্যেকটা উপাদানের কি রয়েছে, ওজন সমান বা ভর সমান। কিন্তু প্রতিবিধান তলে এদের কি হচ্ছে, ঘনত্বটাও সমান হচ্ছে। অ্যাস্থেনোস্ফিয়ারে যখন আসছে এদের ঘনত্বের মধ্যে কোনো পার্থক্য আসছে না। পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে, পার্থক্যটা এদের উচ্চতার যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা তৈরি হচ্ছে ভূপৃষ্ঠের উপরে। মানে সমুদ্র সমতল থেকে এদের উচ্চতার যে পার্থক্য তৈরি হচ্ছে সেটা কিসের উপর ভিত্তি করে, সেটা পদার্থের ঘনত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেটাই সম্পর্কটা এখানে বলা হয়েছে প্রতিবিধান তলের উপর ঘনত্বের যে সম্পর্ক। তারপরে কি হচ্ছে, উচ্চতার সঙ্গে শিলার ঘনত্ব ব্যস্তানুপাতে। এটা আগেই বলে দিলাম আমি যে কি রয়েছে, উচ্চতা যার যত বেশি তার ঘনত্ব ততই কম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আগে আমি উল্লেখ করে দিলাম। কি বলছি, এখানে দেখতে পাচ্ছ যে ঘনত্ব কম, এখানে আবার ঘনত্ব বেশি। এই ঘনত্ব এখানে এর বেশি, কিন্তু এর উচ্চতা কি রয়েছে, কম। এর ঘনত্ব কম কিন্তু উচ্চতা বেশি। তাহলে কি ঘনত্বের সাথে উচ্চতার কি সম্পর্ক রইল, রেসিপ্রোকাল রিলেশন। তাহলে উচ্চতার সাথে ঘনত্বের কি সম্পর্ক রয়েছে, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এই ব্যস্তানুপাতিক সম্পর্কটাই তিনি কি করেছেন, এখানে উল্লেখ করেছেন, যেখানে বলেছেন যে উচ্চতার সঙ্গে শিলার ঘনত্বের সম্পর্ক একটা পার্থক্য রয়েছে। মানে সমভূমির ঘনত্ব কিসের তুলনায় বেশি, সমুদ্র পৃষ্ঠের তুলনায় বেশি। সে অনুযায়ী সমভূমির উচ্চতা নিশ্চয়ই সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি। ঠিক সেই রকম ভাবে মালভূমির ঘনত্ব যেমন কম কিসের তুলনায়, সমভূমির তুলনায়, কিন্তু মালভূমির উচ্চতা সমভূমি থেকে বেশি। ঠিক সেই রকম ভাবে পর্বতের ঘনত্ব সমভূমি, মালভূমি এবং সমুদ্র পৃষ্ঠের তুলনায় কি কম এবং হালকা শিলা দ্বারা গঠিত, কিন্তু এর কি উচ্চতা বেশি। তার মানে যার উচ্চতা যত বেশি তার ঘনত্ব ততই কম। সেই উচ্চতা এবং ঘনত্বের সম্পর্কটার উপর কি করছে তিনি উল্লেখ করছেন এবং তিনি কি বলছেন, তিনি বলছেন যে একটা ব্যস্তানুপাতিক বা রেসিপ্রোকাল রিলেশনশিপ রয়েছে। এরপর আছে কি ভিন্ন ঘনত্বের সঙ্গে অভিন্ন গভীরতা। এখানে ভিন্ন ঘনত্বটা কি, পদার্থে ভিন্ন ঘনত্ব কিন্তু
অগভীর কি বলেছে এখানে, গভীরতার মধ্যে একটা অভিন্ন সম্পর্ক, মানে এই যে গভীরতা, মানে এদের কিন্তু আমরা কি দেখেছিলাম, এরই কি বলেছিলেন যে যার উচ্চতা যত বেশি তার গভীরতা, মানে অ্যাস্ট্রোস্ফিয়ারে যে নিমজ্জিত তোমার ভূত্বক রয়েছে, সেই ভূত্বকটা কি রয়েছে, যার উচ্চতা যত বেশি গভীরতা তত বেশি। কিন্তু প্র্যাটে কি বলেছেন, তিনি বলেছেন না, তিনি বলেছেন এখানে উচ্চতা যার যত বেশি হোক, কিন্তু প্রতিবিধান তলে বা অ্যাটমসফিয়ারে এমন একটা পর্যায়ে আসবে যেখানে পদার্থের ঘনত্ব এবং ওই যে চাপ তাপ যে কোনো উপাদানগুলো কি রয়েছে একই হয়ে যাবে। মানে এই প্রতিবিধান তলে এসে এটা কি হবে, সবাই সমঘনত্ব যুক্ত হয়ে যাবে এবং একই তলে অবস্থান করবে। এবং এদের গভীরতা এখান থেকে দেখতে পাচ্ছ যে গভীরতা সমান, এদের গভীরতা কি রয়েছে, সমান রয়েছে। এই প্রতিবিধান তলে কি রয়েছে, তারা একই তলে অবস্থান করছে। এই প্রতিবিধান তলে একই অবস্থান করছে, তাদের কিসের ভিত্তিতে, এখানে ঘনত্বটা, এখানে ঘনত্ব সমান, প্রতিবিধান তলে তাদের ঘনত্ব সমান বলে তারা অনুভূমিক ভাবে একই তলে অবস্থান করছে। সেটাই বলা হয়েছে ভিন্ন ঘনত্বের সঙ্গে অভিন্ন গভীরতা। এখানে ভিন্ন ঘনত্ব, এখানে ঘনত্ব দেখতেই পাচ্ছ, সবারই ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে, কারো ঘনত্ব সমান নেই, কিন্তু তাদের যে প্রতিবিধান তলে তাতে কি রয়েছে, একই গভীরতা রয়েছে। সেই একই গভীরতাটা এখানে তিনি বলেছেন তার সমস্থিতি মতবাদের মূল বক্তব্যে বলেছেন যে গভীরতা তাদের এক, কিন্তু ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্য তিনি কিসে বলেছেন, এখানে অ্যাটমসফিয়ার আমরা বলতেই পারছি যে গুরুমণ্ডলের মধ্যে যে তাদের শিকড়, যেটা শিকড় আমরা বলেছি কিসের থিওরিতে, এরই থিওরিতে শিকড় বলে বা অভিক্ষিপ্তাংশ বলে উল্লেখ করেছি। সেখানে এরই কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে উচ্চতা যার যত বেশি তার নিচে নিমজ্জিত শিকড় বা রুট ততই গভীর। এবং সেখানে তিনি কি বলেছিলেন, পর্বতের উচ্চতা বেশি, সেই তুলনায় পর্বতের গভীরতাও বেশি ভূ অভ্যন্তরে, এবং সমভূমি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কম এবং তার নিমজ্জিত অংশ বা অভিক্ষিপ্ত অংশ নিশ্চয়ই সমুদ্র এই পর্বত এবং মালভূমির তুলনায় কম। কিন্তু প্র্যাট কি বলেছিলেন যে না, তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন উচ্চতা তাদের পার্থক্য রয়েছে কিসের জন্য, এই যে উচ্চতার মধ্যে পার্থক্য কি রয়েছে, এখানে প্রধান কারণ হচ্ছে ঘনত্ব। এখানে তিনি কোনো অভিক্ষিপ্তাংশ বা রুটের কথা উল্লেখ করেননি, তিনি কি বলেছিলেন এদের ঘনত্বের মধ্যে পার্থক্য বলে এদের উচ্চতা পার্থক্য হচ্ছে। কিন্তু এই প্রতিবিধান তলে কি হচ্ছে, এদের যে রুট বা যে তোমার অভিক্ষিপ্তাংশ সেগুলো কি সমান, মানে এদের উচ্চতা হোক বা পার্থক্য কিছু যায় আসে না, কিন্তু তাদের গভীরতা সমান, মানে অ্যাটমসফিয়ারে এরা সমান তলে অবস্থান করবে, যেটাকে তিনি কি বলেছিলেন, প্রতিবিধান তল বলে উল্লেখ করেছেন। এরপর আসছে তিনি পরীক্ষা করেছিলেন, স্যার জর্জ এরিও কি করেছিলেন, তার থিওরির জন্য পরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন, কাঠের দণ্ড ব্যবহার করেছিলেন, আর কি করেছিলেন, কয়েকটা তিনি লোহার টুকরো নিয়ে পড়ে পাউদের উপর ভাসিয়ে দিয়েছিলেন। তিনি কি করেছিলেন, সমঘনত্বযুক্ত কাঠের ব্লক নিয়েছিলেন। কিন্তু প্র্যাট কি করেছেন, প্র্যাট এখানে বিভিন্ন ঘনত্বযুক্ত বিভিন্ন ধাতু ইউজ করেছিলেন। সেখানে তিনি কি করেছিলেন, একটা সীসা নিয়েছিলেন, আর সীসা ঘনত্ব এখানে সবচেয়ে বেশি 11.4 গ্রাম পার ঘনসেমি, কিন্তু এখানে তিনি দস্তা নিয়েছেন যার ঘনত্ব সবচেয়ে কম 7.14। লোহার কি রয়েছে, ঘনত্ব সীসার তুলনায় কম কিন্তু দস্তার তুলনায় বেশি। তিনি কি করেছিলেন, সমান ওজনের কয়েকটা বিভিন্ন ঘনত্ব যুক্ত ধাতব বা ধাতু নিয়েছিলেন। সেই ধাতুকে তিনি কি করেছিলেন, একটা পারদপূর্ণ পাত্রে ডুবিয়ে দিয়েছিলেন। পারদটার ঘনত্ব কত, আমরা জানি পারদের ঘনত্ব হচ্ছে 13.6। সেই পারদের উপর তিনি কি করেছিলেন, কয়েকটা সীসার টুকরো, লোহা, দস্তা এবং টিনের টুকরো তিনি কি করেছিলেন, ভাসিয়ে দিয়েছিলেন। সেখানে তিনি কি দেখলেন, সেখানে তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে এই যে পারদের উপর কি রয়েছে, বিভিন্ন যে ধাতু রয়েছে সেই ধাতুগুলোই কি করছে, প্রতিবিধান তলে একটা সমান গভীরতায় অবস্থান করছে। কিন্তু পারদের উপরে এদের উচ্চতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেই পারদের উপরে উচ্চতার পার্থক্যটা কিসের উপর নির্ভর করছে, সেই পার্থক্যটা নির্ভর করছে পদার্থের ঘনত্বের উপর। সীসার ঘনত্ব যেমন সবচেয়ে কম, তার উচ্চতা তত বেশি। এখানে সীসার ঘনত্বটাকে কি দেখানো হয়েছে, উচ্চতার সাথে বিপরীত সম্পর্ক দেখানো হয়েছে। মানে সীসার ঘনত্ব, কিন্তু এদের ওজন কিন্তু সমান, প্রত্যেকটা উপাদানের ওজন কিন্তু একই, এখানে ওজনে কোনো পার্থক্য নেই। কিন্তু কিসের পার্থক্য রয়েছে, ঘনত্বের পার্থক্য রয়েছে। এই ঘনত্বের পার্থক্যের জন্য তাদের কি হচ্ছে, উচ্চতার মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে। এবং তিনি কি দেখলেন, পারদের উপর প্রত্যেকটা উপাদান একটা নির্দিষ্ট সরল রেখায় ভাসমান অবস্থায় রয়েছে, কিন্তু তাদের যে এই যে ভাসমান অংশগুলো তাদের কিসের মানে উচ্চতা কি রয়েছে,
তাদের ঘনত্বের উপর নির্ভর করছে, মানে যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা ততই কম। যেমন সীসার ঘনত্ব সবচেয়ে বেশি, সেরকম সীসার উচ্চতা কিসের তুলনায় কম? দস্তা লোহার তুলনায় কম। ঠিক সেই রকম ভাবে লোহার ঘনত্ব যেহেতু সীসার তুলনায় কম কিন্তু দস্তার তুলনায় বেশি, তাহলে কি লোহাটা কি রয়েছে? মাঝামাঝি অবস্থায় রয়েছে, মানে সীসার থেকে বেশি উচ্চতায় অবস্থান করছে কিন্তু দস্তা থেকে কম উচ্চতায় অবস্থান করছে। ঠিক সেই রকম দস্তা বা জিঙ্কের যে ঘনত্ব সেটা সবার থেকে হালকা এবং সবার থেকে উপরে সে অবস্থান করছে। টিনের থেকেও উপরে অবস্থান করছে, লোহার থেকেও এবং সীসার থেকেও উপরে অবস্থান করছে। কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে পদার্থের ঘনত্বের ভিত্তিতে। পদার্থের ঘনত্বের ভিত্তিতে কি রয়েছে? এদের উচ্চতার মধ্যে একটা পার্থক্য বা বৈষম্য তৈরি হচ্ছে। এই উচ্চতার পার্থক্যটাকে তিনি পরীক্ষা করে দেখলেন যে পারদপূর্ণ পাত্রে যখন ভাসানো হচ্ছে তখন কি হচ্ছে, এরা বিভিন্ন উচ্চতায় নিয়ে পড়ে অবস্থান করছে কিন্তু এদের যে নিমজ্জিত অংশ, মানে এই যে নিমজ্জিত অংশটা রয়েছে সেটা কি একই তলে অবস্থান করছে। যে তলটাকে আমরা কি বলছি? প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন। এই পরীক্ষা থেকে তিনি কি সিদ্ধান্তে আসেন? তিনি কি বলেন? সেটা তিনি বলেন যে উচ্চতার সাথে যে ঘনত্ব সেটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে পরীক্ষায় পর্যবেক্ষণ করার পর তিনি কি সিদ্ধান্তে উপনীত হলেন? তিনি বললেন যে না, ভূত্বকীয় বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এদের উচ্চতা কিসের উপর ভিত্তিতে করছে? পদার্থের ঘনত্বের উপর, এবং যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম। ঠিক সেই রকম ভাবে পর্বতের উচ্চতা বেশি কিন্তু পর্বতের ঘনত্ব সবচেয়ে কম। কিসের তুলনায়? পর্বতের ঘনত্ব কিসের তুলনায় কম? সেটা হচ্ছে মালভূমি, সমভূমি এবং সমুদ্রপৃষ্ঠের তলের থেকে কম। ঠিক সেই রকম ভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবচেয়ে কম কিন্তু তার ঘনত্ব পর্বত, মালভূমি, সমভূমির থেকে বেশি। তাহলে কি উচ্চতা এবং ঘনত্বের মধ্যে কি রয়েছে? একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি হয়েছে। সেইটাকেই তিনি সিদ্ধান্তে এসেছিলেন যে তিনি বলেছেন যে বিভিন্ন ঘনত্বযুক্ত উপাদান দ্বারা গঠিত ভূত্বকীয় অংশগুলির মধ্যে উচ্চতার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিসের উপর নির্ভর করছে? পদার্থের ঘনত্বের উপর নির্ভর করছে। এটাই তিনি তার থিওরিতে উল্লেখ করেছেন। তবে সমস্ত থিওরির একটা নির্দিষ্ট পর্যন্ত গ্রহণযোগ্য হয়, সমস্তটিকেও আমরা গ্রহণ করতে পারি না। তারও কিছু একটা ত্রুটি থাকে বা দুর্বল পয়েন্ট থাকে। সেই দুর্বল বা ত্রুটিগুলোকে আমরা কি বলি? সমালোচনা আকারে উপস্থাপন করি। সেই সমালোচনাগুলি কি কি? প্রথম সমালোচনা যে প্রতিবিধান তলের ধারণা। এই প্রতিবিধান তলের ধারণাটাই হচ্ছে তার থিওরির মূল অংশ এবং সেটাও সমালোচনার সম্মুখীন হয়েছে। প্রতিবিধান তলে তিনি কি বলেছিলেন যে প্রতিবিধান তল হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ারে এমন একটা তল যেখানে প্রত্যেকটা ভূত্বকীয় অংশগুলি সমান তলে বা সমান গভীরতায় অবস্থান করছে। কিন্তু না, বাস্তবে যদি আমরা দেখি, কি দেখি? বাস্তবে আমরা দেখি যে প্রত্যেকটা তলের যে গভীরতা সেটা সব জায়গায় সমান নাই। যেমন এরই বলেছিলেন যে যার উচ্চতা যত বেশি তার রুট বা শিকড় ততই গভীর। এটা কি হয়েছে? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভূমিকম্পীয় যে তরঙ্গগুলো রয়েছে সেই তরঙ্গগুলির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে কি দেখা হয়েছে যে না, এদের গভীরতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। মানে প্রতিবিধান তল সব জায়গায় সমানভাবে বিস্তৃত নয়। আবার কি পৃথিবীর যে বিভিন্ন রকম বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার ফলেও কি রয়েছে? ভূত্বকের বিভিন্ন অংশের ক্ষয়, বহন, সঞ্চয়, এই সমস্ত কাজগুলো চলছে। এই কাজগুলো চলার ফলে কি হচ্ছে? কোথাও পাহাড়, পর্বত, মালভূমি ক্ষয় পেয়ে কি হচ্ছে? গভীর সমুদ্র খাতে জমা হচ্ছে। এই খাতে জমা হওয়ার ফলে কি হচ্ছে? সেখানে একটা পদার্থের যে অ্যাকুমুলেশন বা সঞ্চয় কার্যের ফলে কি হচ্ছে? নিচের অংশ যে রয়েছে ভূ অভ্যন্তরে সেটা কি হচ্ছে? চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপের ফলে কি হচ্ছে? এই যে প্রতিবিধান তল, এই যে প্রতিবিধান তলটার মধ্যেও তো একটা চাপ তৈরি হবে। সেটা চাপ তৈরি হলে কি হবে? সেটা নিচে বসে যাবে। মানে কি প্রতিবিধান তলটা আর সমান পর্যায়ে রইল না। ঠিক সেই রকম ভাবে পাহাড়, পর্বত, মালভূমি যেমন ক্ষয় পেয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে? সেখানকার শিলা আরো হালকা হয়েছে এবং সেটা কি হচ্ছে? উপরে অবস্থান করছে। মানে ভূত্বকের যে অভ্যন্তরে রয়েছে প্রতিবিধান তলটা কি উপরে উঠে যাচ্ছে। তাহলে কি প্রতিবিধান তলের মধ্যেও যে গভীরতা সেটার মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে কি প্রতিবিধান তলের যে তিনি ধারণা দিয়েছিলেন সেটাও সমালোচনার সম্মুখীন হয়েছিল। এবং এরপর তিনি কি বলেছিলেন যে পদার্থের ঘনত্বের যে কথাটা বলেছেন সেই ঘনত্বটা কিন্তু সব পদার্থের সমান ঘনত্ব নয়, সেটা ঠিক আছে। কিন্তু তিনি যে বলেছিলেন যে হিমালয় পর্বতে যে তিনি ঘনত্বের কথা বলেছিলেন সেই ঘনত্বের সব হিমালয় পর্বত এক ধরনের শিলা দিয়ে গঠিত নয়। সেখানে বিভিন্ন রকম শিলা খনিজ উপাদান দিয়ে গঠিত। সেই খনিজ উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে তিনি কি বলেছিলেন যে তারতম্যের উপর যে ভিত্তি করে তিনি হিমালয় পর্বতের একটা গড়
ঘনত্ব বলেছিলেন, কিন্তু সেই ঘনত্বটা সব জায়গায় সমান নয়। মানে একটা প্রান্তে যদি আমি হিমালয়ের পিক থেকে ধরি, সেই পাদদেশ পর্যন্ত নিশ্চয়ই একই রকম ঘনত্ব থাকবে না, সেখানে একই রকম শিলা দ্বারা গঠিত নয়, এবং শিলাগুলো যেহেতু বিভিন্ন খনিজ উপাদান দিয়ে গঠিত বলে তাদের ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। মানে কোনো স্পেসিফিক ভাবে বলতে পারি না যে পর্বতের ঘনত্ব এত থেকে এত হতে পারে, একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে। কি তাহলে মানে কি পদার্থের ঘনত্বটা কিসের উপর নির্ভর করছে? শিলার খনিজ যে উপাদানগুলো গঠিত হচ্ছে তার উপর, এবং সেই খনিজের তারতম্যের উপর ভিত্তি করে তাদের ঘনত্বের মধ্যেও পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা তার থিওরিতে উল্লেখ করা হয়নি। এগুলি গেল তার সমালোচনার দিক। এরপর আসছে আমাদের প্র্যাট, এবং তবে গুরুত্বটা বলে দিই। এই যে তিনি থিওরিটা দিয়েছেন, সমস্থিতি মতবাদে তিনি যে থিওরিটা দিয়েছেন তার নিশ্চয়ই একটা গুরুত্ব রয়েছে। সমালোচনা থাকা সত্ত্বেও তার একটা কিছু গুরুত্বপূর্ণ দিক কি রয়েছে। তিনি কি বলেছেন, এরই যেমন তার থিওরিতে কি রুটের কথা উল্লেখ করেছিলেন, ঠিক সেই রকম ভাবে প্র্যাট তার থিওরিতে যে প্রতিবিধান তলের কথা উল্লেখ করেছেন সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, এবং একটা নতুন দিক বলে তার সমস্থিতি মতবাদে একটা বিশেষ স্থান দখল করেছে। এটাই হচ্ছে তার সমস্থিতি মতবাদে একটা স্বতন্ত্র দিক, যেটা গুরুত্ব হিসেবে আমরা পেয়ে থাকি। এবং কি আসছে এরপর আসছে যে এরি এবং প্র্যাটের যে সমস্থিতি মতবাদ, সেটা পার্থক্য বা তুলনা। দুটো থিওরি আছে সমস্থিতি মতবাদে, তোমরা আগে দেখে নিলে। সেই থিওরির মধ্যে প্র্যাটের থিওরি এবং এরি থিওরির মধ্যে একটা পার্থক্য রয়েছে। দুজনের থিওরির মধ্যে পার্থক্য যে রয়েছে সেটা তোমাদেরও পরীক্ষায় আসতে পারে। সেটা 5 নম্বর হইতে আসতে পারে যে শেয়ার জর্জ এরি এবং প্র্যাটের যে সমস্থিতি মতবাদ সেগুলোর মধ্যে তুলনা করো। সেই তুলনাগুলো কি কি তোমরা দেখে নে। প্রতিস্থাপন মানে কত খ্রিস্টাব্দে থিওরিটা প্রকাশ পায়। এরি থিওরিটা প্রকাশ পায় 1855 খ্রিস্টাব্দে, এবং প্র্যাটের থিওরিটা কত সালে প্রকাশ পায়? 1859 খ্রিস্টাব্দে। ভিত্তি, এরি যে থিওরিটা দিয়েছিলেন সেটা কিসের উপর ভিত্তি করেছিল? সেটা ছিল পদার্থের ভাসমানতা ধর্মের উপর। পদার্থের ভাসমানতা ধর্মটা কি সেটা আমরা পড়েছি আগের ক্লাসে, যে আর্কিমিডিস যে পদার্থের ভাসমানতা সূত্র দিয়েছিলেন বা যে প্লবতা থিওরিটা, সেই প্লবতা থিওরির উপর ভিত্তি করে তার সমস্থিতি মতবাদটি উপস্থাপন করেছিলেন। সেখানে এই যে প্লবতা বা ল অফ ফ্লোটেশন, এই ল অফ ফ্লোটেশনটাই হচ্ছে এরি থিওরির ভিত্তি। সেই ল অফ ফ্লোটেশনের মানে কি, পদার্থে যেমন তিনি হিমশৈলের উল্লেখ করেছিলেন, হিমশৈলে যেমন 10 ভাগের 1 ভাগ অংশ উপরে থাকে জলের, ঠিক 9 ভাগ অংশ যেমন জলের নিচে নিমজ্জিত থেকে কি করছে, একটা ভারসাম্য অবস্থায় বজায় রেখে ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই ভারসাম্য বজায় রেখে অবস্থান করার বিভিন্ন বজায় রাখাটাই হচ্ছে তিনি কি বলেছেন, এরই সমস্থিতি মতবাদের ভিত্তি বলেছিলেন। যেমন পাহাড় পর্বত মালভূমি বিভিন্ন রকম যে ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপগুলি কি রয়েছে, অ্যাক্সোনোস্ফিয়ারে বিভিন্ন গভীরতায় নিমজ্জিত থেকে একটা ভারসাম্য বজায় রেখে তার সমস্থিতিক যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্যটাকে তিনি উপস্থাপন করেছিলেন। প্র্যাটের থিওরির মূল ভিত্তিটা কি, সেটা হচ্ছে প্রতিবিধান তল। প্রতিবিধান তলটা কি তোমরা জানলে, যে প্রতিবিধান তল হলো এমন একটা তল যে তলে এসে প্রত্যেকটা ভূত্বকীয় অংশগুলি বিভিন্ন ঘনত্ব যুক্ত হয়েও কি রয়েছে, অনুভূমিকভাবে বিস্তৃত সমান তলে অবস্থান করছে। সেই সমান তলটাই হচ্ছে প্রতিবিধান তল। এবং এই প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন, সেই লেভেল অফ কম্পেনসেশন তলের উপর ভিত্তি হচ্ছে প্র্যাটের থিওরির মূল ভিত্তি। লেভেল অফ কম্পেনসেশন হচ্ছে প্র্যাটের থিওরির মূল ভিত্তি। এরপর আসছে আমরা ধারণা, মানে প্রাথমিক ধারণাটা কি। এখানে এরই কি বলেছিলেন, এখানে বলেছিলেন যে পদার্থের যে ঘনত্ব বা বিভিন্ন যে ভূত্বকীয় অংশগুলি তাদের ঘনত্ব সমান, ভূত্বকীয় অংশগুলি তাদের ঘনত্ব সমান, কিন্তু তাদের কি রয়েছে, ভিন্ন গভীরতা। মানে এদের গভীরতা একই নয়। এদের গভীরতা মানে কি, এই যে এরই থিওরিটা যেটা রয়েছে ছবিতে, সেই ছবিতে আমরা কি দেখছি, এখানে যে গভীরতা রয়েছে, গভীরতা কিসের উপর নির্ভর করছে, বিভিন্ন রকম ভূত্বকীয় যে অংশগুলির উচ্চতা, তাদের উচ্চতার উপর নির্ভর করছে। সেই উচ্চতাটা যার যত বেশি তার গভীরতা তত বেশি, মানে ভূ অভ্যন্তরে সে তত বেশি নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং একটা সমস্থিতিক ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু প্র্যাট কি করেছেন, প্র্যাট বলেছেন না, এদের উচ্চতা নির্ভর করছে পদার্থের ঘনত্বের উপর, কোনো শিকড় বা অবিক্ষিপ্তাংশ অংশের উপর নয়। এখানে তিনি বলেছেন যার গভীরতা যত বেশি কি রয়েছে, তাদের ঘনত্ব ততই কম। মানে ঘনত্বের সাথে গভীরতার একটা বিপরীত সম্পর্ক তিনি উল্লেখ করেছেন। কিন্তু এরই এখানে ঘনত্বের সাথে কি বলেছেন, এখানে ঘনত্বের সাথে তিনি কি করেছেন, একটা সম ঘনত্ব, মানে গভীরতা যার যত বেশি তার গভীরতা, যার গভীরতা যত বেশি তার উচ্চতা তত বেশি। উচ্চতা এবং গভীরতার মধ্যে তিনি একটা সম্পর্ক তৈরি করেছেন। সেই সম্পর্কটা হচ্ছে যে সম ঘনত্ব যুক্ত। এখানে শিলাগুলির ঘনত্ব সমান কিন্তু ভিন্ন গভীরতা।
অ্যাস্ট্রোস্ফিয়ারে এদের গভীরতার মধ্যে পার্থক্য রয়েছে। এই যে গভীরতা একটা সমান্তলে নেই, এদের গভীরতার মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। কিসের উপর ভিত্তি করে? তাদের উচ্চতার উপর ভিত্তি করে। যার উচ্চতা যত বেশি তার গভীরতা তত বেশি। কিন্তু প্রাট কি করেছেন? প্রাট বলছেন না, ভিন্ন ঘনত্ব যুক্ত। এখানে ঘনত্বের মধ্যে পার্থক্য তিনি ধরেছেন এবং কি বলছেন? সমগভীরতা। সমগভীরতাটা কি? সমগভীরতাটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে গভীরতাটা এখানে সমান। অ্যাক্সোনোস্ফিয়ারে নিমজ্জিত যে বিভিন্ন রকম উপাদানগুলো রয়েছে, সেই উপাদানে এসে কি হচ্ছে? বিভিন্ন রকম ভূত্বকীয় অংশগুলি একই সমান তলে অবস্থান করছে। এই সমান তলটাকে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এই তলটা হচ্ছে লেভেল অফ কম্পেনসেশন। মানে লেভেল অফ কম্পেনসেশনে কি হচ্ছে? গভীরতা সমান, কিন্তু এই অনুযায়ী লেভেল অফ কম্পেনসেশনে গভীরতা সমান নয়। এখানে গভীরতার মধ্যে পার্থক্য রয়েছে। বা রুটের মধ্যে একটা গাছ যেমন উচ্চতায় যত উঁচুতে অবস্থান করে তার গাছের শিকড় ঠিক ততই গভীরে থাকে, মাটি ততই গভীরে থাকে। এই থিওরির উপর ভিত্তি করে তিনি কি দিয়েছেন? রুট হাইপোথিসিস অফ আইসোস্টেসিস, যেটা মানে আগের ক্লাসে উল্লেখ করা হয়েছে এইরির মতবাদে, সেটা তোমরা দেখে নিও। এরপর আসছে কি? ঘনত্বটা। এইরি কি বলেছেন? যে এখানে পদার্থের বা বিভিন্ন রকম যে ভূত্বকীয় অংশগুলো রয়েছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি যা কিছু হোক, মহাদেশীয় যে ভূত্বকের ঘনত্বটা কি সমান? ঘনত্বটা কত বলেছেন? মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব বলেছিলেন 2.7 গ্রাম পার ঘন সেমি, এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব কত বলেছিলেন তিনি? 3.0 গ্রাম পার ঘন সেমি, এটা তিনি বলেছিলেন। প্রাট কি বলেছেন? না, এখানে পদার্থের ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। মহাদেশীয় ভূত্বকীয় অংশগুলোর মধ্যেও ঘনত্বের পার্থক্য রয়েছে। পাহাড়ের ঘনত্ব যেমন সমভূমি এবং মালভূমির তুলনায় কম, ঠিক সেই রকম ভাবে মালভূমির ঘনত্ব সমভূমি এবং সমুদ্র পৃষ্ঠ তলদেশের থেকে কম। সেই রকম ভাবে তিনি কি বলেছেন? ভূত্বকীয় বিভিন্ন যে অংশগুলো রয়েছে মহাদেশীয় ভূত্বকে, তাদের ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে। এই ঘনত্বের পার্থক্যটা এখানে বলা হয়েছে যে এদের ঘনত্ব সমান নয়, কিন্তু এরই বলেছেন এদের ঘনত্ব সমান। এটা মহাদেশীয় ভূত্বকে, এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব। এরপর বলেছে ওজন। এই কি বলেছেন? যে এদের ওজন কিন্তু আলাদা। মানে মহাদেশীয় ভূত্বকের ওজন যেটা হবে সেটা মহাসাগরীয় ভূত্বকের তুলনায় কম হবে। কিসের উপর ভিত্তিতে? এই ঘনত্বের উপর ভিত্তিতে। মানে মহাসাগরীয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বকের মধ্যে ঘনত্বের পার্থক্য রয়েছে, কিন্তু মহাদেশীয় ভূত্বকের তো ঘনত্ব সমান। সেই ঘনত্বটা সমান এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্বের সমান। মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব সমান নয় বলে এদের কি হয়েছে? ওজনের মধ্যে সমান নয়। এবং প্রতিবিধান তলে কি রয়েছে? এরা বিভিন্ন ভাবে অবস্থান করছে, মানে ভূঅভ্যন্তরে ততই গভীরে নিমজ্জিত করছে, অবস্থান করছে, যার উচ্চতা যত বেশি। কিন্তু প্র্যাট কি বলেছে? প্র্যাট বলেছে না, এদের ওজন সমান। মানে মহাদেশে যে ভূত্বক রয়েছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, তাদের উচ্চতা সবারই সমান, কিন্তু তাদের কি রয়েছে? উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। কিসের বেসিসে? সেটা হচ্ছে তোমার পদার্থের ঘনত্বের বেসিসে। মানে যার ঘনত্ব যত বেশি তার কি ওজন ততই বেশি হবে, কিন্তু তাদের উচ্চতা পার্থক্য হবে। তার মানে কি? সমান এখানে বলা হয়েছে, ওজনের সাথে ঘনত্বের সম্পর্কটা উল্লেখ করা হয়েছে। এবং কি রয়েছে? প্রতিবিধান তল। এই কি বলেছেন? প্রতিবিধান তলের গভীরতা সমান নয়। প্র্যাট কি বলেছেন? প্রতিবিধান তলে এদের গভীরতা সমান। এই বলেছেন সমান নয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে থিওরিটা দিয়েছেন সেখানে প্রতিবিধান তল একই লেভেল বা এদের মধ্যে একই সরলরেখায় অবস্থান করে নেই। এখানে প্র্যাটের থিওরিতে কি রয়েছে? প্রতিবিধান তল একই তলে অবস্থান করছে। সেটাই এখানে বলা হয়েছে যে প্রতিবিধান তলে এদের গভীরতা সমান নয়। যেমন পাহাড়, পর্বত, মালভূমির উচ্চতা যত বেশি তার গভীরতা তত বেশি। প্র্যাট কি বলেছেন? এদের গভীরতা সমান। ভূপৃষ্ঠের উপরে তাদের উচ্চতার পার্থক্য থাকতে পারে, কিন্তু ভূ অভ্যন্তরে যে নিমজ্জিত স্তর রয়েছে অনুভূমিক ভাবে বিস্তৃত, সেখানে কি রয়েছে? এদের গভীরতা সমান। এরপর কি রয়েছে? উচ্চতা পার্থক্য। বেদ এবং উচ্চতা সমানুপাতিক। বেদ মানে কি হচ্ছে? এখানে বেদটা হচ্ছে তোমার এই যে থিকনেস বা পুরু, এর পুরুত্বটা, মানে এই যে অংশ রয়েছে এই যতটা পুরু, এখানটা নিশ্চয়ই তার থেকে কম। মানে এটা যতটা থিকনেস এর গভীরতা তত কম, এই যতটা থিকনেস এর গভীরতা তত বেশি। মানে গভীরতা কিসের উপর নির্ভর করছে? এর পুরুত্ব বা বেধের উপর। মানে থিকনেস, এখানে এরি থিওরিটা কি আছে? এরি থিওরিতে বলা হয়েছে যে ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং থিকনেস। কিন্তু প্র্যাটের থিওরিতে কি বলা হয়েছে? প্র্যাটের থিওরি বলেছে উচ্চতা এবং ঘনত্বের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। মানে পাহাড়, পর্বত, মালভূমির উচ্চতা যেমন যতটা বেশি
তার ঘনত্ব তত কম। মানে পর্বতের ঘনত্ব এই মালভূমি, সমভূমি এবং সমুদ্রপৃষ্ঠের তুলনায় কম, কিন্তু এর উচ্চতা সমভূমি, মালভূমি এবং সমুদ্রপৃষ্ঠের তুলনায় কি রয়েছে? বেশি। মানে তাহলে উচ্চতার সাথে পদার্থের ঘনত্বের একটা কি তৈরি হচ্ছে? একটা ব্যস্তানুপাতিক তৈরি হচ্ছে। সেই ব্যস্তানুপাতিক সম্পর্কটাই এই প্রাট এখানে বলেছেন যে উচ্চতা এবং ঘনত্বের মধ্যে একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ রয়েছে। সেটাকে তিনি কি বলেছেন তার থিওরিতে? ইউনিফর্ম ডেপথ উইথ ভেরিং ডেনসিটি। তাহলে প্র্যাটের থিওরির মূল অংশ কি? সেটা হচ্ছে ইউনিফর্ম ডেপথ উইথ ভেরিং ডেনসিটি। মানে এখানে ডেপথটা ইউনিফর্ম মানে গভীরতা সমান, কিন্তু তাদের কি রয়েছে? ঘনত্বের পার্থক্য রয়েছে। ঘনত্বের পার্থক্যটা সমান নয়। প্র্যাটের থিওরিতে হচ্ছে ইউনিফর্ম ডেপথ উইথ ভেরিং ডেনসিটি, ডেনসিটি আলাদা। কিন্তু এই থিওরিতে কি রয়েছে? এই থিওরিতে রয়েছে ইউনিফর্ম ডেনসিটি মানে ঘনত্ব সমান, কিন্তু কি রয়েছে? উইথ ভেরিং থিকনেস, তাদের পুরুত্বের মধ্যে পার্থক্য বা উচ্চতা বা গভীরতার মধ্যে পার্থক্য রয়েছে। এটাই হচ্ছে এইরি এবং প্র্যাটের সমস্থিতি মতবাদের তুলনা। আজকের মতো এইটুকুই ক্লাস। এই ক্লাসে তোমরা কি শিখলে? এই ক্লাসে শিখলে তোমরা স্যার জর্জ এইরি এবং প্র্যাটের যে সমস্থিতি মতবাদ, সেই মতবাদ নিয়ে আলোচনা করা হলো। সেই মতবাদ দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা যদি মানে প্রশ্নগুলো অ্যাটেম্প করতে চাও তাহলে এগুলো ভালোভাবে দেখে নেবে এবং পার্থক্যটাও তোমরা অবশ্যই দেখবে, যেহেতু পার্থক্যটা একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের অধ্যায়ে এবং আসার সম্ভাবনা রয়েছে। তখন তোমরা এই পার্থক্যটা লিখে নেবে, যে পয়েন্টগুলো লেখানো হয়েছে সেগুলো তোমরা লিখে নেবে এবং নিজেদের মতো করে উত্তর সাজিয়ে লিখে নেবে। অবশ্যই তোমরা উত্তরগুলো এই যে বিভিন্ন রকম যে ক্লাসগুলো করা হলো সেগুলো ক্লাসগুলো তোমরা যে নোট, সেই নোটগুলো তোমরা কি পাবে? এই যে ক্লাস রয়েছে, আর যে ক্লাসগুলো নেওয়া হলো সেগুলো কি রয়েছে এই ক্লাসের নিচে, মানে এই যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল নিচে তোমরা কিউবের নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, সেখানে বক্সে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর কি করলে তুমি যে এলিট যে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। সেখানে গিয়ে তোমরা কি করবে? বিভিন্ন রকম যে ক্লাসের স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে দেওয়া হয়েছে সেগুলো তোমরা ডাউনলোড করবে এবং নিজেদের মতো করে পড়বে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা উল্লেখ করবে এবং কমেন্ট করবে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে এবং ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এইটুকুই ক্লাস। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।